গত ক্লাসে বা গত লাস্ট ভিডিও যেটা ছিল সেখানে আমরা রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করেছি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কি বলা হয়েছিল কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে? যদি এক্সটার্নাল ফোর্স জিরো হয়, দেন দ্য টোটাল মোমেন্টাম বিফোর অ্যান্ড আফটার কলিশন ইন এ পার্টিকুলার ডিরেকশন উইল রিমেইন আনচেঞ্জ। অর্থাৎ বাহ্যিক বল শূন্য হলে কোনো নির্দিষ্ট অভিমুখে রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। তার মানে তুমি এভাবে ভাবতে পারো, যদি এক্সটার্নাল ফোর্স জিরো হয় তাহলে সেক্ষেত্রে যে প্রাথমিক ভরবেগ যা হবে, অন্তিম ভরবেগ তাই হবে। এই ব্যাপারটাকে ব্যবহার করে আমরা কিছু প্রবলেম আলোচনা করব। যেমন দেখো, প্রথম যে প্রবলেমটা আছে বলছে, এটা সাপোজ গ্রাউন্ড, এখানে ক্যাপিটাল এম ভরের একটা বস্তু আছে অ্যাট রেস্ট, আর a particle of mass small m। ক্যাপিটাল এম ভরের বস্তুটা স্থির অবস্থায় আছে, যেটা স্মল এম ভরের বস্তু আছে সেটা ভি বেগে গতিশীল। আচ্ছা, এবার হয়েছে যেটা, এর রেস্ট অবস্থায় ছিল, এই গতিশীল ছিল, কিন্তু এই স্থির বস্তুটা গতিশীল বস্তুটার গতিপথে এসে গেছে। তাহলে কি হবে? এ এর সঙ্গে গিয়ে ধাক্কা খাবে। আমি সাপোজ দেখো লাইট, তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো। আচ্ছা, সংঘর্ষ হবার পর তুমি তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছো না, যা প্রয়োগ করার আগেই হয়ে গেছে। সংঘর্ষ হবার পর বলছে the second object is pierced into the first object, মানে দ্বিতীয় বস্তুটা যেটা গতিশীল ছিল সেটা প্রথম বস্তুর মধ্যে আটকে গেছে। হতেই পারে এটা একটা কাঠের ব্লক, এখান থেকে তুমি বুলেটে ফায়ার করেছো, বুলেটটা কাঠের ব্লকে প্রবেশ করে গেছে, এবং কাঠের ব্লকে প্রবেশ করার পর তারা একসঙ্গে কিন্তু গতিশীল, মানে এমন নয় যে থেমে গেছে। তোমাকে প্রশ্ন দিয়েছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ v1, v1 এর মান কত হবে? প্রশ্ন বোঝা গেছে? আচ্ছা, ইন দ্য সেকেন্ড কেস দে মুভ অ্যাজ এ সিস্টেম, তাহলে টোটাল মাস অফ দ্য সিস্টেম উইল বি স্মল m প্লাস ক্যাপিটাল M। আবার বলছি, গোটা প্রবলেমটা খুব সিম্পল একটা অঙ্ক। মেঝেতে বা টেবিলে কোথাও একটা ক্যাপিটাল এম ভরের বস্তু স্থির অবস্থায় রাখা আছে, এদিক থেকে তুমি একটা বস্তুকে গতিশীল করলে বা বুলেট ফায়ার করলে, যা হোক একটা করলে, তো তার ফলে কি হলো, স্মল এম ভরের একটা বস্তু ভি বেগে ওই বস্তুর দিকে অগ্রসর হলো। এক্সপেক্টেড, যেহেতু এই বস্তুর গতিপথে স্থির বস্তুটা চলে আসছে, কোনো একটা মোমেন্টে দে উইল কোলাইড, এক্সপেক্টেড হবেই, ধাক্কা লাগবে। এবার ধাক্কা লাগার পর কি ঘটছে? সাপোজ দ্য সেকেন্ড অবজেক্ট ইজ পিয়ার্সড ইনটু দ্য ফার্স্ট অবজেক্ট, দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর মধ্যে প্রবেশ করে গেল বা গিয়ে আটকে গেল সামহাউ। আটকে গিয়ে কি হলো, দ্য টোটাল সিস্টেম অ্যাজ এ হোল, m প্লাস m করে দিলাম, মুভস উইথ সাম ভেলোসিটি, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট ভেলোসিটি, যে সংস্থাটির লব্ধি বেগ কত। তো দেখো, খুব সিম্পলি জিনিসটাকে ভাববো যে আমি দুটো কেস আছে এখানে, এইখানে কলিশন হচ্ছে, তাহলে এদিকটা হচ্ছে বিফোর কলিশন আর এদিকটা হচ্ছে আফটার কলিশন। বিফোর কলিশন ফাইন্ড আউট দ্য টোটাল মোমেন্টাম, আফটার কলিশন ফাইন্ড আউট দ্য টোটাল মোমেন্টাম। দুটোকে ইকুয়াল করে দাও অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কত হবে দেখো, তাহলে সংঘর্ষের পূর্বে এটার ভরবেগ কত, mv, প্লাস এটার ভরবেগ কত, ক্যাপিটাল M ইন্টু 0, মাস্ট বি ইকুয়াল টু, তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই, যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে সিম্পল অ্যাড করছি, দিস ইজ টোটাল মোমেন্টাম বিফোর কলিশন, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, আর ডান দিকে সংঘর্ষের পরে মোট ভরবেগ। সংঘর্ষের পরে মোট ভরবেগ হয়ে যাচ্ছে v1, তাহলে খুব সিম্পল অঙ্ক, v1 ইকুয়াল টু হয়ে যাবে mv ডিভাইডেড বাই m প্লাস m। দেখো খুব সিম্পল, তাই না? তোমাকে জিনিসটা বুঝে রাখতে হবে যে কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় কলিশন হচ্ছে, বিফোর ভেলোসিটি কত, আফটার ভেলোসিটি কত, সেখান থেকে মোমেন্টাম, আর ডিরেকশনটাও কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট। যেহেতু সবাই একই দিকে যাচ্ছে, ডিরেকশনটা একটা নির্দিষ্ট, তাহলে আলাদা করে আমি আর ডিরেকশন কনসিডার করিনি। ঠিক, পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কটাও এই কনজারভেশন অফ মোমেন্টামের ওপর বলছে যে 4 কেজি ভর বিশিষ্ট একটা বন্দুক আছে। এই আগের দিন বলছিলাম
ছবি আঁকা বাধ্যতামূলক নয়, আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য ছবি আঁকছি। কি বলছে, একটা বন্দুক আছে, বন্দুকের ভর হচ্ছে 4 কেজি। 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রামের একটি বুলেট ছোড়া হলো। আচ্ছা, একদম প্রথমে আমি যখন বুলেট ছুড়িনি, বুলেট তো ভেতরে আছে। আচ্ছা, স্মল এন কত, স্মল এনটাও বলে দিয়েছে। বুলেটের ভর বলেছে 6 গ্রাম। আচ্ছা, এটা যদি 6 গ্রাম হয়, প্রথমেই এটাকে আমি এসআই কনভার্ট করছি 6 × 10⁻³ তাহলে বুলেট যখন ফায়ার হয়নি, দুটোরই ভেলোসিটি 0, কারণ বুলেট বন্দুকটা তো স্থির অবস্থায় রাখা আছে, আর বুলেট ফায়ার হয়নি, তাহলে বন্দুকেরও বেগ 0, বুলেটেরও বেগ 0। এবার তুমি বন্দুক থেকে বুলেট ফায়ার করলে, বুলেটটার কত বেগ সেটা তোমার দিয়ে দিয়েছে, বলেছে যে বুলেটটা ফায়ার করলে তার বেগ হচ্ছে 500 মিটার পার সেকেন্ড। The velocity of the bullet 500 মিটার পার সেকেন্ড। বুঝলে? কিন্তু তোমাকে ক্যাপিটাল ভি কিছু দেওয়া নেই, তোমাকে ক্যাপিটাল ভি হয়ে গেল। তুমি পরীক্ষায় ছবি কিছু আঁকতে যাবে না, তুমি প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলবে। তুমি মনে রাখবে ক্যাপিটালটা ইউজ করছি বন্দুকের জন্য, ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, আর স্মল এম স্মল ভি হয়ে যাচ্ছে বুলেটের জন্য। তাহলে যেমন দেওয়া আছে আমি প্রথমে লিখে ফেললাম। এবার আমাকে কি করতে হবে, ইউজ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে বিফোর ফায়ারিং টোটাল মোমেন্টাম ইজ 0, আর আফটার ফায়ারিং টোটাল মোমেন্টাম কত হবে, এটার মোমেন্টাম হবে m * v, আর বুলেটের মোমেন্টাম হবে m * v। তাহলে আফটার ফায়ারিং টোটাল মোমেন্টাম হয়ে যাবে mv + mv। বুলেট ফায়ার করার পর, মানে আমি প্রথমে ধরে নেবো যে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ ক্যাপিটাল, ঠিক আছে? তারপরে লিখে ফেলবো যে ভরবেগ সংরক্ষণ সূত্রানুসারে mv + mv = 0। দিস ইজ দ্য মোমেন্টাম বিফোর ফায়ারিং, আর এটা হচ্ছে মোমেন্টাম আফটার ফায়ারিং। তাহলে এখান থেকে খুব সহজ, তোমার হয়ে যাচ্ছে mv = -mv, তোমাকে বের করতে হবে ক্যাপিটাল ভি, সো দিস ইজ ইকুয়াল টু mv/m। m মান বসিয়ে দাও, বুলেটের ভর 6 × 10⁻³ স্মল v, this is 500 divided by capital M, capital M হচ্ছে 4। তাহলে এটা পড়ে থাকছে কত হচ্ছে, দেখো 6 × 5 = 30, 30 করলে 3টে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 এর 4, একটা মাইনাস সাইন ছিল, অবভিয়াসলি মিটার পার সেকেন্ড। তাহলে বুলেটের বেগ কত হবে, 0.75 মিটার পার সেকেন্ড। এবং লাস্টে উল্লেখ করতে হবে যে ঋণাত্মক চিহ্ন, তাহলে সেটা উল্লেখ করতে হবে যে বুলেট যেদিকে অগ্রসর হবে বা গুলি যেদিকে অগ্রসর হবে, বন্দুকের বেগ তার বিপরীত দিকে। ঠিক আছে, বেশ, নেক্সট প্রবলেমে চলে যাব। দুটো প্রবলেমে কিন্তু আমরা কনজারভেশন অফ মোমেন্টাম ব্যবহার করেছি, এবং দুটোই কিন্তু খুব সিম্পল ধরনের অঙ্ক। তোমাকে মনে রাখতে হবে যে টোটাল মোমেন্টাম বিফোর আর আফটার সমান হবে। তাহলে ওই দুটো তুমি যদি বের করতে পারো আর ইকুয়াল করতে পারো, তাহলে সেক্ষেত্রে আর প্রবলেমটার মধ্যে কিছু থাকে না। আচ্ছা, আবার বলছি, দুটো ক্ষেত্রেই কিন্তু আমি দেখে নিয়েছি যে মোশন ছিল ইন এ পার্টিকুলার ডিরেকশন, আমাকে আলাদা করে ডিরেকশন ভাবতে হয়নি। এবার আমরা একটা অঙ্ক করব যেখানে তোমাকে ডিরেকশন ভাবতে হবে। কিরকম, সাপোজ ইট ইজ x axis and this is y axis। কি বলছে, বলছে আমার কাছে দুটো পার্টিকেল আছে। সাপোজ আ পার্টিকেল অফ মাস সে স্মল m, আরেকটা পার্টিকেল আছে অবজেক্টিভ হবে পার্টিকেল নয়, এটার মাস হচ্ছে ক্যাপিটাল M। স্মল m is moving along x axis, x অক্ষ বরাবর গতিশীল, and capital M is moving along y axis, এবং তাদের ভেলোসিটিও দেওয়া আছে, উল্টো করে মিশিয়ে দিয়েছে যে স্মল m is moving with capital V and capital M is moving with small v। কোনটা বড় কোনটা ছোট আমার জানার দরকার নেই, বলে দেওয়া আছে জাস্ট। আচ্ছা, এরপর বলেছে এদের মধ্যে সংঘাত হলো, মানে এ এদিকে যাচ্ছিল, এ এদিকে যাচ্ছিল। at some point, suppose at O they collide with each other, তাদের মধ্যে একটা সংঘাত হলো। সংঘাতের পর তারা পরস্পর জুড়ে গেল।
জুড়ে গেল মানে কি, এটার সঙ্গে এটা একসঙ্গে মানে আঠা দিয়ে আটকানো নয়, হয়ে যায় অনেক সময় সংঘর্ষের পর একটা আরেকটার সঙ্গে জুড়ে যায় এবং জুড়ে একসঙ্গে কোনো একটা নির্দিষ্ট দিকে গতিশীল হলো। কোন দিকে গতিশীল হলো সেটা কিন্তু বলে দেওয়া নেই, যে এটা এক্স অক্ষও নয় ওয়াই অক্ষও নয়, রাদার দেন কোনো মাঝামাঝি কোনো একটা জায়গা দিকে সে অগ্রসর করবে। তোমাকে বের করতে হবে আফটার কলিশন ওই সংস্থাটার বেগ কত এবং বেগের অভিমুখ কত। ফাইন্ড আউট দ্য ডিরেকশন অ্যান্ড magnitude of velocity of the system of particles. এই হচ্ছে তোমার প্রশ্ন। আচ্ছা কিভাবে করব দেখো, তো আমি ধরে নিলাম সাপোজ দে মুভ অ্যালং দিস ডিরেকশন উইথ সাম ভেলোসিটি সে v1, তাহলে v1 তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং তুমি এটা মনে রেখো যে বস্তু দুটো একসঙ্গে গতিশীল, এরকম। অথবা তুমি করতে পারো যে একটাকে সেট দিলে একটাকে সেট দিলে না, সাপোজ এটাকে আমি বড়টাকে সেট দিলাম না আর এটাকে আমি সেট দিলাম না, বোঝাবার জন্য আলাদা বেশ। and they move making an angle theta with x axis। তাহলে তোমার কাজ হচ্ছে দুটো জিনিস বের করা, find v1 find theta। আচ্ছা এই অঙ্কটা আমি কিভাবে করব কেন প্রশ্ন আসছে, তার কারণ হচ্ছে তুমি দেখো বিফোর কলিশন স্মল m is moving with capital V and capital M is moving with small v, but they are not moving along same direction. So here you will have to consider the direction before collision as well as the direction of velocity, you have to consider the direction of velocity after collision। মানে তোমার এখানে তুমি প্রাথমিক ভরবেগ বলতে পারবে না যে mv plus mv, কেন mv is along x axis আর ক্যাপিটাল M small v হচ্ছে along y axis, তাহলে এদের যোগফল কিন্তু টোটাল মোমেন্টাম হবে না, তোমাকে এখানে ডিরেকশন ওয়াইজ কনসিডার করতে হবে। ঠিক আছে, কিভাবে ডিরেকশন ওয়াইজ কনসিডার করব দেখো। আচ্ছা এটা তো বোঝা গেছে যে বিফোর এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস, এটা কিন্তু x ও নয় y ও নয়। আমি কি করলাম v1 টাকে দুটো কম্পোনেন্টে ভেঙে দিলাম, এটা হয়ে যাবে v1 cos θ, দিস ইজ নোন টু ইউ, আর এটা হয়ে যাচ্ছে v1 sin θ, রাইট। আচ্ছা এবার আমি যখন কনসিডার করব যে আর v1 টাকে বলবো না, v1 এর জায়গায় একটা v1 cos θ নেবো, একটা v1 sin θ নেবো, এটা কিন্তু কনসেপশনটা খেয়াল রাখো। তখন কিন্তু আমি মনে মনে ভুলে যাব যে v1 এরটা তোমাকে নিতে হবে, জাস্ট এইটুকু নিলেই হবে, তোমাকে পরীক্ষায় মোছার দরকার নেই, পরীক্ষায় আঁকতে হবে গোটা ছবিটা। আমি জাস্ট তোমার খেয়াল সুবিধার জন্য করে দিলাম কি ওইটাকে বাদ দিয়ে দিলাম, v1 cos θ নিয়ে নিলাম, v1 sin θ নিয়ে নিলাম। এদিকেও তোমার হচ্ছে মাস m প্লাস m যাচ্ছে আর এদিকেও আমি ধরে নেবো m প্লাস m এর একটা গতির ভাব। এবার দেখো বুঝতে সুবিধা, আমি যখন x অক্ষ বরাবর নেব we will forget the motion along y axis and similarly when we will consider the motion along y axis we will forget the motion along x axis। অর্থাৎ x অক্ষ বরাবর যখন গতি আলোচনা করব বা ইকুয়েশন লিখব তখন আমি ভুলে যাব যে y অক্ষ বরাবর তার গতি কেমন। একই রকম ভাবে যখন y অক্ষ বরাবর গতি লিখব we will forget যে x অক্ষ বরাবর বস্তুর গতি কি। আচ্ছা এবার x অক্ষ আর y অক্ষ আলাদাভাবে লিখে ফেলি। প্রথমে আমি লিখে ফেলি x অক্ষ বরাবর, আমি কি লিখতে চাইছি কনজারভেশন অফ মোমেন্টাম অ্যালং x অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিস এর কথা ভাবো, বিফোর কলিশন কত হবে মোমেন্টাম স্মল m ইনটু ক্যাপিটাল V, এটাও বিফোর কলিশন কিন্তু এটাও x অক্ষ বরাবর নয়, তাহলে এটা নিচ্ছি না। তাহলে x অক্ষ বরাবর বিফোর মোমেন্টাম হয়ে যাচ্ছে m ইনটু ক্যাপিটাল V, ঠিক আছে। আর আফটার কলিশন অ্যালং x অ্যাক্সিস দিস ইনটু দিস, তাহলে আফটার কলিশন অ্যালং x অ্যাক্সিস হয়ে যাচ্ছে m প্লাস m ইনটু v1 ইনটু cos θ। এই ছবিটা যেন পরিষ্কার থাকে, মানে এটা শোনে, এটা যেন তোমার পরিষ্কার ছবির মধ্যে থাকে। এখানে দুটো আমি জাস্ট ওটা তোমার সুবিধার জন্য মুছে দিয়েছিলাম, এই ছবিটা যেন থাকে। আর যখন আমি y অ্যাক্সিস কনসিডার করব, দেখো y অ্যাক্সিস তাহলে x অক্ষ ভুলে যাও, বিফোর কলিশন কত ক্যাপিটাল M ইনটু v, তাহলে বিফোর কলিশন ক্যাপিটাল M ইনটু v আর আফটার কলিশন স্মল m ইনটু ক্যাপিটাল M ইনটু v1 ইনটু sin θ। This is equation number 1 and this is equation number 2। তাহলে দুটো আননোন, একটা হচ্ছে তোমার v1 আর একটা হচ্ছে তোমার থিটা, দুটো ইকুয়েশন তোমার অবশ্যই হয়ে যাবে। আচ্ছা কি করব, প্রথমে আমি ম্যাগনিটিউড বের করতে চাইছি, তাহলে ফার্স্ট অফ অল তুমি
স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি অ্যাপ্লাই করো তাহলে মান কে পড়ে থাকছে m স্কোয়ার ক্যাপিটাল V স্কোয়ার প্লাস ক্যাপিটাল M স্কোয়ার V স্কোয়ার। আর রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকছে m প্লাস m ইনটু V1 স্কোয়ার। এটা যদি আমি কমন নিই দেখো তোমার পড়ে থাকছে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। ঠিক আছে, এই টোটাল পার্টটা কমন। তাহলে এটাকে আমি যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবং তোমরা খুব ভালো করে জানো যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মান হচ্ছে 1, 0 নয় কিন্তু। তাহলে এখান থেকে আমার পড়ে থাকছে v1 স্কয়ার m স্কয়ার v স্কয়ার প্লাস m স্কয়ার v স্কয়ার, নিচে হয়ে যাচ্ছে m প্লাস m। ঠিক আছে, এবার তোমাকে যদি v1 বার করতে বলে টোটালটা দুটো বার হয়ে যাবে, আমি একবারে করলাম। This is the velocity of the system of particle after collision. অর্থাৎ সংঘর্ষের পর বস্তু সংস্থার এটাই হচ্ছে বেগ। এটা একটা উত্তর। সেকেন্ড পার্ট বলেছে থিটা কত। তো থিটা কত নির্ণয় করার জন্য আমি একটা কাজ করলাম, 2 কে 1 দিয়ে ভাগ করে দিলাম। তুমি 1 কে 2 দিয়ে ভাগ করলেও থিটা বেরোবে। আচ্ছা 2 কে 1 দিয়ে যদি ভাগ করি দেখো এই পার্টটা কেটে যাবে, তাহলে sin থিটা বাই cos থিটা, তাহলে পড়ে থাকবে তোমার tan থিটা। আর এদিকে পড়ে থাকছে তোমার ক্যাপিটাল M স্মল v স্মল m ক্যাপিটাল V। সো দ্য থিটা ইকুয়াল টু tan, এটাকে বলা হয় ইনভার্স mv by m। This is the angle along which the system of particle will move after collision। ঠিক আছে, বেশ খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক হলো। নেক্সট প্রবলেমটাই চলে যায়। নেক্সট প্রবলেমটা অনেকটা এইভাবে ডিরেকশন বুঝে বুঝে করতে হবে। যেগুলো করাচ্ছি সেগুলো খুব ভালো করে বুঝবে, বুঝে নিজে খাতায় করার চেষ্টা করবে। দেখে দেখে টুকে করলে কিন্তু পরবর্তীকালে বুঝতে অসুবিধা হবে। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, তোমার কাছে একটা বিস্ফোরক আছে, বোম। সাপোজ একটা বোম আছে, বোমটা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। তোমরা বুঝতেই পারছো যে টোটাল মোমেন্টাম বিফোর এক্সপ্লোশন ইজ 0, p সাফিক্স 0 করলাম। এবার কি বলছে, বোমটা 3টে টুকরোতে ভেঙে গেল। একটা নয়, দুটো নয়, একটা তো হলো কোনো প্রশ্নই নেই, ভেঙে যাওয়ার কথা নয়। আচ্ছা দুটো নয়, 3টে টুকরোতে বোমটা ভেঙে গেল। এবং যে 3টে টুকরোতে ভেঙে গেল তাদের ভরের অনুপাত বলেছে 1:1:3। এই অনুপাতে 3টে টুকরোতে ভেঙে গেল। মানে এটা টোটাল মাস যদি তোমার m হয় তাহলে 3টে টুকরোর মাস কত হবে, কি বলে আনুপাতিক ভাগ হয়। এটার জন্য হয়ে যাবে m/5, এটার জন্য হয়ে যাবে m/5, আর এটার জন্য হয়ে যাবে 3m/5। আমি স্মল m নেব, স্মল m পছন্দ বেশি। আশা করছি এটা ব্যাখ্যা করতে হবে না যে টোটাল মাস অফ দ্য এক্সপ্লোশন মানে এক্সপ্লোসিভ সেটা যদি m হয় আর সেটা যদি 3 ভাগে ভাঙে তাহলে প্রতিটার মাস হবে এরকম m/5, m/5, 3m/5। তিনটে অ্যাড করে নাও, দেখো তোমার m আসছে। এবার বলেছে ওই 3টে টুকরো কোন দিকে যাবে সেটাও বলে দিয়েছে। কি বলেছে, একটা যাবে x অক্ষ বরাবর, আরেকটা যাবে বলেছে y অক্ষ বরাবর, থার্ডটা কোন দিকে যাবে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা বলছি প্রশ্ন বোঝা গেছে। বলেছে প্রথম যে একটা আছে, প্রথম একটা টুকরো আছে সেটা 230 মিটার পার সেকেন্ড, এটা m/5। এটা বলেছে 30 মিটার পার সেকেন্ড বেগে ছিটকে গেল। সিমিলারলি এটাও বলেছে 30 মিটার পার সেকেন্ড বেগে ছিটকে গেল। তাহলে সবথেকে ভারী কণা যেটা ছিল, যেটা 3m/5 ছিল, সেটা কোন দিকে ছিটকে যাবে। প্রশ্ন আশা করছি বোঝা গেছে। তোমার কাছে একটা এক্সপ্লোসিভ ছিল যেটা ইনিশিয়ালি অ্যাট রেস্ট, টোটাল মাস m, ইনিশিয়াল মোমেন্টাম 0, দেন ইট এক্সপ্লোডস, বিস্ফোরিত হলো। এবার সেই বিস্ফোরণ হওয়ার পর 3টে টুকরো 3 দিকে ছিটকে গেল। তো দুটো টুকরো সম্পর্কে তোমাকে আইডিয়া দিয়েছে, বলছে যেগুলো সমান ভরের টুকরো ছিল m/5 করে পেলাম, যেটা একটা বলছে x অক্ষ বরাবর যাচ্ছে উইথ ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড,
দ্বিতীয় টুকরোটা m/5 সেটাও হচ্ছে 30 মিটার পার সেকেন্ড along y axis. You will have to find out the velocity of the third part, মানে তৃতীয় টুকরোটির বেগ কত হবে এবং সেটা কোন দিকে কাজ করবে সেটা তোমাকে ক্যালকুলেশন করে বলে দিতে হবে। দেখো শর্ত কি, ইনিশিয়াল মোমেন্টাম ইজ 0। তাহলে যেহেতু ইনিশিয়াল মোমেন্টাম 0 হয়েছে তাহলে সেক্ষেত্রে ফাইনাল মোমেন্টাম 0 হতে বাধ্য। দেখো ঠিক আছে, প্রথম কথা, প্রথম কনক্লুশন, যেহেতু বিস্ফোরকটির প্রাথমিক ভরবেগ ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য এক্সপ্লোসিভ ইজ 0, সো ইট ইজ এক্সপেক্টেড যে তৃতীয় কণাটার বেগ এমন কিছু হবে যেটা যাতে অন্তিম ভরবেগ 0 হয়। এটাই তোমার কাছে একটা কি পয়েন্ট, মানে ওটা দিয়েই তোমাকে যা করার করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এইভাবে ভাবো যে একটা x অক্ষ বরাবর গেছে সাপোজ p1, আরেকটা y অক্ষ বরাবর গেছে সাপোজ p2, তাহলে থার্ডটা কোন দিকে যাবে যাতে নেট মোমেন্টাম 0 হয়। তবে তোমাকে বলছে তিনটে ভেক্টরের যোগফল কখন 0 হবে। সোজা কথা, দুটো ভেক্টর দেওয়া আছে, সাপোজ আরেকটা ভেক্টর এমন দিকে হবে যাতে এই তিনটে ভেক্টরের যোগফল সমান হয়। কিভাবে হয় তুমি নিজে ভাবো, যে তিনটে ভেক্টরের যোগফল তখনই 0 হবে যদি দুটি ভেক্টরের লব্ধি যেদিকে কাজ করে। তুমি প্রথমে এই দুটো ভেক্টরের লব্ধি বার করবে, তাহলে এটা হয়ে গেল লব্ধি। দুটি ভেক্টরের লব্ধি যেদিকে কাজ করবে, তৃতীয় ভেক্টরটা যদি তার উল্টো দিকে কাজ করে, দেখো তো আমি কি করলাম, তৃতীয় ভেক্টরটা যদি তার উল্টো দিকে কাজ করে তাহলে এই তিনটে ভেক্টরের লব্ধি 0 হবে। ঠিক, তিনটে ভেক্টরের লব্ধি 0, the resultant of three vector is 0। এটা তখনই সম্ভব if the resultant of two vector is equal and opposite to the third vector, then the total resultant of the vectors must be 0, হতেই হবে। তাহলে থার্ড ভেক্টরটা কোন দিকে কাজ করবে, এই দুটো ভেক্টরের লব্ধির সম্পূর্ণ বিপরীত দিকে তৃতীয় ভেক্টরটা কাজ করবে। ঠিক আছে, তাহলে কোন দিকে কাজ করবে, আমি যদি এইভাবে নাম দিই সাপোজ x ও y, তাহলে তোমাকে বলতে হবে যে এখান থেকে আমি যদি লব্ধিটা নিই তাহলে এটা এই বরাবর কাজ করবে। তাহলে তৃতীয় ভেক্টরটা x ও y এর সমদ্বিখণ্ডকের বিপরীত দিকে কাজ করবে। তুমি ভাবতে বলতে পারো এই দিকে তোমার 3m/5 কাজ করবে। ঠিক আছে, কিন্তু তোমার বেগ কতটা জানো না, সাপোজ তুমি ধরে নাও বেগ v। ঠিক আছে, তাহলে এটার মোমেন্টাম প্লাস এটার মোমেন্টাম প্লাস এটার মোমেন্টাম ভেক্টর দিয়ে করলে 0 হতে বাধ্য। এই হচ্ছে তোমার অঙ্ক। ঠিক আছে, তাহলে প্রথমত আমি করে ফেললাম যে একটু করেই ফেলেছি যে টুকরো তিনটির ভর হবে m/5 কেজি, m/5 কেজি এবং 3m/5 কেজি। ঠিক আছে, এবার আমি করে ফেলছি যে বিফোর কলিশন টোটাল মোমেন্টাম ইজ 0, এটা লিখে ফেললাম p = 0। ঠিক আছে, এবার তুমি লিখে ফেলো সংঘর্ষের পর আফটার কলিশন x অক্ষ বরাবর ভরবেগ, এটা p1 বলছিলাম, কত হচ্ছে m/5 ইনটু 30, এটা কত হচ্ছে 6m। আচ্ছা, y অক্ষ বরাবর ভরবেগ m/5 ইনটু 30, তাহলে এটা হয়ে যাচ্ছে 6m, obviously কেজি মিটার পার সেকেন্ড, এটাও কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, p1 ও p2 লব্ধি কত, রেজাল্টেন্ট অফ p1 এন্ড p2 কত হবে 90 ডিগ্রি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 6m হোল স্কয়ার, 6m হোল স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে 6√2m কেজি মিটার পার সেকেন্ড। তাহলে p1 আর p2 এর লব্ধি হচ্ছে এটা। এবার আমি কি পেলাম, প্রথম দুটির লব্ধি তৃতীয় ভেক্টরের সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে আমি বলতে পারি 3m/5 into v must be equal to 6। এটা হচ্ছে প্রথম দুটি ভেক্টরের লব্ধি, এটা হচ্ছে তৃতীয় ভেক্টর এই যে p3 mv। আচ্ছা, উভয় তরফ থেকে mm কেটে দাও, তাহলে পড়ে থাকছে v equal to, যে 3 দিয়ে কাটছে নাকি, 3 × 6 10√2 মিটার পার সেকেন্ড। তাহলে তৃতীয় কোণাটি 10√2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। কোন দিকে গতিশীল হবে, তুমি বলবে x ও y এর সমদ্বিখণ্ডকের বিপরীত দিকে। It will move opposite to the direction of bisector of the angle x ও y, মানে x ও y এর
সমদ্বিখণ্ডক যেদিকে কাজ করবে লব্ধিটা সেদিকেই কাজ করে, তার বিপরীত দিকে কাজ করবে। ঠিক আছে, খুব কঠিন কিছু নয়, তোমাকে জিনিসটা বুঝতে হবে, ধারণাটা এখানে প্রয়োগ করতে হবে, খুব বেশি লেখারও দরকার নেই। ঠিক, দেখবে ভালো করে। বেশ, এই অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট যে প্রবলেম আছে সেই ধরনের অঙ্ক কিন্তু আগে করা হয়েছে। কিরকম বলছে, একটা টান টান করা তার আছে, দুটো টান টান করা তার, একটাই টান টান করা তার আছে বোধহয়। আচ্ছা বেশ, এই হচ্ছে একটা টান টান করা তার, এদিক থেকে টান করা আছে, এদিক থেকে টান করা আছে, মাঝখান থেকে একটা ওজন ঝোলাতে হবে। তাহলে যখনই আমার মাঝখান থেকে ওজন ঝোলাতে হবে, এক্সপেক্টেড এবি ছিল তারটার প্রাথমিক অবস্থান, যখনই আমি ওজনটা ঝুলিয়ে দেব তখন সেক্ষেত্রে এবি হিসেবে সোজা থাকবে না, তারটা বেঁকে যাবে। কিরকম অবস্থায় বাঁকবে? এসিবি অবস্থায় বেঁকে যাবে। ঠিক আছে, বেশ। বলছে দুটো তার কিন্তু আলাদা, এখানে আমি একটা তার এঁকেছি, এখানে একটা তার আছে সাপোজ, এখানে আরেকটা তার আছে, দুটো তারেরই মাঝের বিন্দুতে ডাব্লিউ ওজন চাপিয়ে দিলাম। মানে এখানেও প্রথম তারেও ডাব্লিউ, দ্বিতীয় আরেকটা তার নেব, সেটাতেও ডাব্লিউ। প্রথম তারটা বলছে আলফা 1 কোণ করে, একটা তো কোণ করবে, সেটা আমরা করেছি অলরেডি আলোচনা, সোজা থাকবে না। প্রথম ক্ষেত্রে ধরে নিলাম আলফা 1 কোণ করেছে, আর দ্বিতীয় একটা তারে যেটা হচ্ছে আলফা 2 কোণ করেছে। এবার তোমার দেওয়া আছে যে আলফা 1 ইজ বেটার দেন আলফা 2। ঠিক আছে, তোমাকে বের করতে হবে কোন ক্ষেত্রে টান বেশি, T1 না T2, এই দুটোর মধ্যে কে বড় কে ছোট সেটা তোমাকে বার করতে হবে। আবার বলছি, দুটো তার আছে, এই একটা তার সাপোজ, এই একটা তার, দুটো ছবি কিন্তু তোমাকে আঁকতে হবে না, তুমি একটাই ছবি আঁকবে। সাপোজ এই একটা তার এবি, আর এই একটা তার মনে করো Q2। এবি তারের মধ্যবিন্দুতে একটা ডাব্লিউ ওজন ঝুলিয়ে দিলাম, আমি ধরে নিলাম মধ্যবর্তী এখানে যে তারটা কোণ করছে সেটা হচ্ছে আলফা 1, আর পিকিউ তারের মধ্যবিন্দুতেও আমি ডাব্লিউ ওজন ঝুলিয়ে দিলাম। পিকিউ তারটাও একটা কোণ করবে, আমি ধরে নিলাম পিকিউ যে কোণটা করছে সেটা হচ্ছে আলফা 2। এখানেও কিন্তু ডাব্লিউ ওজনই ঝুলিয়েছি, আলাদা ওজন ঝুলাইনি। এবার বলে দিয়েছে ইফ আলফা 1 ইজ গ্রেটার দ্যান আলফা 2, প্রথম ক্ষেত্রে সুতোর টান যদি T1 হয়, আর দ্বিতীয় ক্ষেত্রে সুতোর টান যদি T2 হয়, তাহলে T1 বড় না T2 বড়? এই হচ্ছে তোমার প্রশ্ন। তো এটা সলভ করার জন্য আমি একটাই ছবি আঁকবো, একটা ছবি দিয়ে গোটা জিনিসটা বোঝাবার চেষ্টা করব। কি ছিল মনে করে দেখো, মানে এবিসি নাম এখানে দরকার নেই, যদিও আলাদা নাম দিলাম। তোমাকে প্রথমে এইদিকে টি কাজ করে, টিটাকে উপাংশে ভাঙতে হবে, নতুন কিছু নয়, করেছিলাম এরকম একটা অঙ্ক। একটা উপাংশ হয়ে গেল আনুভূমিক দিকে, আর একটা উপাংশ হয়ে গেল উল্লম্ব দিকে। এটা হয়ে যাবে cos আলফা, যেহেতু এটা আলফা 1। আচ্ছা, আলফা আমি আলফা দিয়ে করলাম, পরে আমি সমানুপাতিক চিহ্ন দিয়ে করব। তাহলে এটা হলো T1 cos আলফা বা T cos আলফা করেছিলাম। সিমিলারলি এই T1টাকে যদি উপাংশে ভাঙি তাহলে এটাও হয়ে যাবে cos আলফা, আর এই দিকে যে উপাংশগুলো পড়ে থাকবে সেটা হচ্ছে T1 sin আলফা, এটাও T1 sin আলফা। আমি অ্যাকচুয়ালি এখানে আলফার সঙ্গে টি এর একটা সম্পর্ক করতে চাইছি, জেনারেলাইজ, মানে টি ধরে আমি দেখবো আলফার উপর কিভাবে নির্ভর করে। আলফা বড় ছোট দেওয়া আছে, তাহলে আমি দেখবো টিটা আলফার উপর কিভাবে নির্ভর করে, তারপর আমি T1 T2 আলাদা করে দেবো। আচ্ছা, এই ছবিটা আশা করছি মনে পড়ছে, আমরা একটা প্রমাণ করেছিলাম যে ইফ an object is suspended from the midpoint of a stretched wire, then you will have to prove that the wire cannot remain straight. এরকম একটা প্রশ্ন আলোচনা করেছিলাম যে একটা টান টান করা তারের মধ্যবিন্দুতে যদি ওজন ঝোলাই তাহলে তারটা আনুভূমিক থাকবে না, এরকম একটা প্রবলেম করেছিলাম। সেটারই কনসিকুয়েন্স বলতে পারো, ওখানে আমি সব কিছু বলেছিলাম কিভাবে কি হয়। ছোট করে বলছি যে ওজন ঝোলালাম, তাহলে ওজনটা নিচের দিকে কাজ করবে, আর কি বল থাকবে, তারের টান থাকবে। তারের টান কিভাবে আসে আলোচনা হয়েছে। আমি কি করলাম, তারের টানটাকে দুটো উপাংশে ভাঙলাম, আনুভূমিক আর উল্লম্ব। আনুভূমিক উপাংশ হলো cos আলফা, উল্লম্ব উপাংশ হলো sin আলফা। সিমিলারলি এইদিকে যে তারের টান আছে, দুটো তার তো ভাগ হয়ে গেল, এদিকে তারের টানটাকে দুটো ভাগে ভাঙলাম, t sin আলফা, t cos আলফা। এবং ছবি থেকে পরিষ্কার দ্য t cos কম্পোনেন্ট উইল ক্যান্সেল ইচ আদার, বিপরীত দিকে কাজ করছে, সমমানের বল।
আর উল্লম্ব দিকের বল যদি ধরি তাহলে আমার পড়ে থাকছে W ইকুয়াল টু 2t sin আলফা। তাহলে এখান থেকে আমার পড়ে থাকছে t ইকুয়াল টু W বাই 2 sin আলফা। এবং যেহেতু W টা দুটো ক্ষেত্রেই ধ্রুবক, 2 এটা কনস্ট্যান্ট রাশি, তাহলে আমি অবশ্যই লিখতে পারি t is proportional to 1 by sin alpha। ঠিক আছে, t is proportional to 1 by sin alpha মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার বলেছে আলফা 1 গ্রেটার দ্যান আলফা 2, কারণ আমি বলতে পারি sin alpha 1 গ্রেটার দ্যান sin alpha 2। আচ্ছা, এটা পরে করব। এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি t2 বা t1 by t2 করি। t1 by t2 যদি করি এটা কি করে থাকবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে t1 হলে এটা আলফা 1 টা নিচে আসবে, আর t2 হলে আলফা 2 টা উপরে চলে যাবে। এবার দেখো sin alpha 1 is greater than sin alpha 2 মানে কি? হর বড় লব ছোট। তাহলে তাই যদি হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারবো হর বড় লব ছোট। যেহেতু sin alpha 1 greater than sin alpha 2, নিচেরটা বড় তাহলে এটাও নিচেরটা বড় হবে। তার মানে t2 is greater than। তার মানে আমি বলতে পারি দ্বিতীয় ক্ষেত্রে সুতোর টানটা বা দ্বিতীয় তারের ক্ষেত্রে সুতোর টানটা বেশি হবে। ঠিক আছে, আচ্ছা বেশ। নেক্সট সহজ অঙ্ক পরীক্ষায় এসছে, অঙ্কটা করে ফেলি। বলছে একটা বস্তুর উপর এনি অবজেক্ট ক্যাপিটাল আই মানের একটা ট্রাস্ট, আই মানের একটা ঘাত স্থির অবস্থায় থাকা এম ভরের বস্তুর উপর প্রয়োগ করা হবে। মানে এখানে একটা এম ভরের বস্তু আছে which is at rest. Now you apply a thrust at I মানের একটা ঘাত বস্তুটার উপর প্রয়োগ করা হলো। ঠিক আছে, বলছে এর ফলে বস্তুটার বেগ কত হবে। আমি এই ট্রাস্ট প্রয়োগ করেছি, মানে ওখানেই হয়ে গেছে, আর আমি মাঝখানে দাগটা টানছি না। এর ফলে বস্তুটার অন্তিম বেগ কত হবে। সেম অবজেক্ট, দেখ কিভাবে করব। খুব সিম্পল একটা অঙ্ক, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন। ঠিক আচ্ছা, আমি কি জানি আই, আয়ের সংজ্ঞা কি? আয়ের সংজ্ঞা হচ্ছে যে আমরা এমনিতে বলে থাকি আই ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যান্ড টাইম, মানে বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফল। এবং সেখান থেকে আমি দেখিয়েছিলাম যে থ্রাস্ট ইকুয়াল টু অলওয়েজ চেঞ্জ ইন মোমেন্টাম। তো এখানে খুব সিম্পল, চেঞ্জ ইন মোমেন্টাম এম ভি মাইনাস জিরো, ভি মাইনাস জিরো, তাহলে এটা পড়ে থাকছে এম ভি ইকুয়াল টু আই। হোয়াট উইল বি দ্য ভেলোসিটি? ভেলোসিটি উইল বি আই। এক নম্বরের প্রশ্ন ছিল, দেখো খুব সিম্পল দিয়েছে, তাই না? বেশ, নেক্সট এটাও একটা সব কোশ্চেন। বলছে বাড়ির সিলিং আছে, সিলিং ছাদ, সেখান থেকে একটা মোটা দড়ির সাহায্যে একটা বস্তুকে আমি ঝুলিয়ে দিয়েছি। দড়িটার বলছে একটা ওজন আছে সে W1, আর বস্তু যেটা ঝুলানো হয়েছে সেটা W2 বা উল্টোটা। W2 ওজনের দড়ির সাহায্যে উল্টোটা W1 ওজনের একটা বস্তু বাড়ির সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হবে। বলছে সিলিং দড়ির ওপর কি পরিমাণ বল প্রয়োগ করবে। ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়্যার বাই দ্য সিলিং। প্রশ্ন খুব সিম্পল, জাস্ট বোঝার চেষ্টা করো। এটার ওয়েট W1, এটার ওয়েট W2। তাহলে ফার্স্ট অফ অল আমি বলতে পারি টোটাল ওয়েট দ্যাট অ্যাক্টস ডাউনওয়ার্ড, নিম্ন অভিমুখে মোট যে ওজনটা কাজ করছে সেটা W1 প্লাস W2। তুমি একটু ভেবে দেখো যে এই বলটা কার উপর কাজ করছে। আমি বলতে পারি এই বলটা কি হচ্ছে, সুতোর সাহায্যে সিলিং এর উপর প্রযুক্ত হয়েছে। বস্তুটা নিচের দিকে টানছে, এই বল দিয়ে বস্তু আর দড়ি সিলিংটাকে নিচের দিকে টানছে। তার মানে বলতে পারি দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য সিলিং বাই দ্য সিস্টেম অফ ওয়্যার অ্যান্ড অবজেক্ট। অর্থাৎ এই বলটা সিলিং এর উপর প্রযুক্ত হচ্ছে এবং কে প্রযুক্ত করছে? দড়িটা এই বস্তুর মাধ্যমে। এবার তোমাকে প্রশ্ন কি দিয়েছে? তোমাকে প্রশ্ন দিয়েছে সিলিংটা বস্তুটাকে কি বলবে, সিলিংটা দড়িটার উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, দড়ি যদি সিলিংটাকে এই পরিমাণ বল দিয়ে টানে তাহলে সিলিংও দড়িটাকে এই পরিমাণ বল দিয়ে টানবে। তাহলে সিলিংটা দড়ির ওপর কি পরিমাণ বল প্রয়োগ করবে?
অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল সিলিং দড়ির ওপর W1 প্লাস W2 পরিমাণ বল প্রয়োগ করবে। দ্যাট ইজ অ্যান্সার। মানে কোনো আলাদা কিছু করার দরকার নেই, অঙ্ক করার কিছু নেই, জাস্ট ব্যাখ্যা নিউটনস থার্ড ল। ঠিক আছে, একটু থিওরি করি, অনেক অঙ্ক বললাম তো থিওরিটাও তোমার কিছুটা ক্লাস 9-এ ছিল, সেটাই আরেকবার ছোট করে আলোচনা করব যে রকেট বা জেট বিমানের কার্যনীতি। রকেট বা জেট বিমান দুটোর কার্যনীতি কিন্তু মূলত প্রায় এক, যদিও কার্য পদ্ধতি কিছুটা আলাদা আছে। তোমরা ব্যাপারটা জানো, রকেট হোক বা জেট বিমান হোক, জ্বালানির দহন করা হয়। তো রকেট যদি বলি, রকেটের ভেতরে আগে থেকেই বেশ কিছুটা পরিমাণ জ্বালানি থাকে, মানে এটা জ্বালানি দহন কক্ষ থাকে বলতে পারো। জ্বালানিও থাকে, আর জ্বালানি জ্বালাবার জন্য যেটা লাগবে জারক পদার্থ, সেটাও রকেটের মধ্যে থাকে। একই রকম ভাবে যখন জেট বিমানের কথা বলবো, আমি জেট বিমানের ছবি আঁকছি না, ওখানেও কিন্তু একটা দহন কক্ষ থাকে যেখানে দহন ঘটানোর ব্যবস্থা আছে। এবার ঘটনা যেটা ঘটে, তোমাকে এই দুটোর মধ্যে দহন ঘটানো হয়, মিশিয়ে দেওয়া হয়। জারক পদার্থ জ্বালানি যেটা বলে, মানে যেটাকে জ্বালানো হবে আর যার সাহায্যে জ্বালানো হবে, দুটোকে একসঙ্গে জ্বালিয়ে দেওয়া হয়। এবার যখনই তুমি জ্বালিয়ে দেবে, দহন হবে, এবং দহনের ফলে প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হবে, এবং সেই গ্যাসটা বের করে দেওয়ার জন্য একটা সরু নল, খুব মোটা নল নয়, একটা সরু নল পেছন দিক থেকে নির্গত করা থাকে। তাহলে যেটা গ্যাস উৎপন্ন হয় সেটা এতটা বেশি পরিমাণে উৎপন্ন হয় অল্প সময়ে, সেই গ্যাসটা এই নলের মধ্য দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করে। যেহেতু খুব সরু নল, তাহলে যে গ্যাসটা নির্গত হবে সেটা প্রবল বেগে নির্গত হবে, এবং সেই প্রবল বেগের প্রভাবে তুমি বলতে পারো অ্যাজ এ রিয়াকশন বা কনজারভেশন অফ মোমেন্টাম কি হবে, রকেট উপরের দিকে উঠে যায়। জেট বিমানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, জ্বালানির দহন হবে, প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হবে। জেট বিমান অবশ্যই এরকম, এটা যেমন ভার্টিক্যাল, এটা আনুভূমিক, প্রবল বেগে গ্যাস নির্গত হবে, তার প্রভাবে জেট বিমান বিপরীত দিকে এগিয়ে যাবে। তাহলে কার্যপদ্ধতির পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এখানে রকেটের মধ্যে সবকিছু আগে থেকেই নিয়ে যাওয়া হয়, মানে জারক পদার্থ বা যেটা জ্বালাবে বা যার সাহায্যে জ্বালাবে, সেটা সবটাই রকেটের মধ্যে সঞ্চয় করা থাকে, রকেটের ভেতরেই সঞ্চয় করা থাকে। প্রয়োজন মতো জ্বালানি দহন করা হয়, বেগে অগ্রসর হয়। জেট বিমানের ক্ষেত্রে কিন্তু ওই যে জ্বালানি যেটা, মানে যার সাহায্যে দহন করবে, মানে অক্সিজেন বলো বা O3 বলো, সেটা কিন্তু আগে থেকে নিয়ে যাওয়া হয়। কি করা হয়, জেট বিমান যখন অক্সিজেনের বায়ুর মধ্য দিয়ে যায়, তখন ব্যবস্থা করা থাকে বায়ু থেকে সে অক্সিজেনটাকে শোষণ করতে থাকে। শোষণ করার পর সেটা জ্বালানি কক্ষে নিয়ে যায়, সেখানে দহন ঘটানো হয়। তারপর প্রথমে কিছু পরিমাণ থাকে যেটা উপরে ওঠার জন্য, তারপরে যখনই সে বায়ুর মধ্য দিয়ে অগ্রসর হতে থাকে, বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করার ব্যবস্থা থাকে পাম্পের সাহায্যে, সেটা দহন কক্ষে পাঠানো হয়, জ্বালানি হয়, প্রবল বেগে নির্গত হয়। সেজন্য প্রশ্ন থাকে, জেট বিমান বায়ু শূন্য স্থানে চলাচল করতে পারে না। কেন চলাচল করতে পারে না? কারণ জেট বিমানের নীতিই হচ্ছে যেখানে বায়ু থাকবে সেখান থেকে অক্সিজেন শোষণ করবে, শোষণ করে দহন কক্ষে জ্বালানি দহন ঘটাবে। সেই জন্য জেট বিমান একটা নির্দিষ্ট উচ্চতার উপরে যেতে পারে না, কিন্তু রকেট কিন্তু চলে যায়। যদিও রকেটের মেন গতি কিন্তু শুধুমাত্র যে জ্বালানির দহনের ফলে এটা নয়, ইন জেনারেল রকেটগুলো মাল্টি লেয়ার্ড করা হয়। ঠিক আছে, মাল্টি লেয়ার্ড করা হয়। তুমি খেয়াল করে দেখবে, এইদিকে কিছু অংশ থাকে, এইদিকে কিছু অংশ থাকে, মানে চারদিকে বিভিন্ন অংশ থাকে। এবং তুমি মনে রাখবে যে এই গোটা অংশটা কিন্তু নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছায় না। সাপোজ মঙ্গলে পাঠাবে, গোটাটা মঙ্গলে পৌঁছাবে না, একটা সার্টেন পার্ট পৌঁছাবে। মানে যেতে যেতে একটা একটা করে অংশ খসে যেতে থাকে, এবং যখন খসবে ওর স্পিড কিন্তু এক একটা রেটে বাড়তে থাকে। যাই হোক, এত আলোচনার বিষয় এখানে নেই। আবার মূল বিষয়টা বললাম, কার্যনীতি দুটোরই সমান, কিন্তু কার্য পদ্ধতি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে, রকেটের ত্বরণ ডেরিভেশনটা আমাদের নেই, খুব বড় ডেরিভেশন একটা। তুমি খালি মনে রেখো, অনেক সময় জয়েন্টে প্রশ্ন দিয়েছে, এই ধরনের একটা রাশিমালা মেনে চলে। মানে এখানে কিন্তু মাস কনজার্ভ থাকে না। মানে আমরা কি জানি, P =
ভরবেগের পরিবর্তনের মান। আচ্ছা, ডিফারেন্সিয়েশন দিয়ে লিখলে ডি ডিটি অফ এমভি। তাহলে এটাকে লেখা উচিত, তোমরা ডেরিভেটিভ অলরেডি শিখে যাওয়ার কথা, এম ডিভিডিটি প্লাস ভি ডিএম ডিটি। আমরা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু ধরে নিই মাসটা কনজার্ভ, সেই জন্য এই টার্মটা ডিএম বাই ডিটি জিরো হয়ে যায়। তুমি দেখো এম ডিভি বাই ডিটি, এম বেগের পরিবর্তন বাই সময়, এটা দিয়ে আমরা ফোর্স পি ইকুয়াল টু এমএফ করি। কিন্তু এখানে কিন্তু ডিএম বাই ডিটিটা জিরো নয়, ভরটা পরিবর্তন হয়। সেই জন্য তোমার কিন্তু, তুমি মনে রাখবে এটা কিন্তু সিস্টেম অফ ভ্যারিয়েবল মাস, মানে এখানে মাসটা কন্টিনিউয়াসলি ওটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে যে রেটে ওর ভর কমছে দিয়ে দেওয়া থাকবে, ইউটাও দেওয়া থাকে, মাসটাও দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে রকেটের ত্বরণ আমরা সরাসরি এই ফর্মুলা দিয়ে বের করে দিতে পারি। ঠিক আছে, এমটাও তোমার দিয়ে দেওয়া থাকবে, আর কত বেগে রকেটটা এগোচ্ছে সেটাও তোমার, নির্গত গ্যাসটা কত বেগে বেরোচ্ছে, ইউটা হচ্ছে নির্গত গ্যাস কি বেগে নির্গত হচ্ছে, সেটাও তোমার দিয়ে দেওয়া থাকবে। সেখান থেকে আমরা রকেটের ত্বরণ বের করে নিতে পারবো।